এখন রাত 10:30 একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার পরিক্রমায় আজকে প্রধান খবর, ফ্রান্সে ইসলামী উগ্রপন্থাকে লক্ষ্য করে আনা একটি খসড়া আইন সে দেশের মন্ত্রিসভা অনুমোদন করেছে। বাংলাদেশে শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে বিতর্কের মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করছেন, বিরোধী দল বিএনপি গোপনে ও প্রকাশ্যে উগ্র সাম্প্রদায়িক শক্তিকে সমর্থন দেয়। কি জবাব বিএনপির? ভাস্কর্য নিয়ে যে সমস্যাগুলো তৈরি করেছে, আমাদের তো মনে হয় সঙ্গত কারণে মনে হয় যে একটা সাজানো ঘটনা, আর এই সুযোগে আবার বিরোধী দলের উপর চালাবে, বিরোধী দলকে আপনার একটা বেকায়দায় ফেলা। আর দুদকের হটলাইনে 3 বছরে 42 লাখ দুর্নীতির অভিযোগ, কিন্তু তদন্ত হয়েছে মাত্র 200টির কিছু বেশি। থাকবে এ নিয়েও, শেষে আছে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। ফ্রান্সে উগ্রপন্থী ইসলামকে লক্ষ্য করে আনা একটি খসড়া আইন আজ দেশটির মন্ত্রিসভা অনুমোদন করেছে। দেশটিতে ইসলামের নবীর কার্টুন দেখানোর জন্য একজন শিক্ষককে হত্যাসহ সাম্প্রতিক কয়েকটি আক্রমণের ঘটনায় ধর্মীয় চরমপন্থাকে দায়ী করার পর ল অফ ফ্রিডম নামে এই আইন করার উদ্যোগ নেওয়া হয়। এতে বাড়িতে শিক্ষাদান ও অনলাইনে ঘৃণাসূচক বক্তব্যের ব্যাপারে নিয়মকানুন কঠোর করা হয়েছে এবং সরকারি কর্মকর্তাদের ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতে বলা হয়েছে। জাতিসংঘের একটি জরিপ বলছে, পৃথিবীর সবচেয়ে ধনী 1% লোক যে পরিমাণ কার্বন নির্গমনের জন্য দায়ী, তা দরিদ্রতম 50% মানুষ যে পরিমাণ কার্বন নির্গমন করছে তার দ্বিগুণেরও বেশি। জাতিসংঘ বলছে, পৃথিবীর জলবায়ুতে বিপজ্জনক পরিবর্তন যদি ঠেকাতে হয় তাহলে অতি ধনী মানুষদের জীবনধারায় পরিবর্তন আনতে হবে এবং কার্বন ফুটপ্রিন্ট কমাতে হবে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ পরমাণু কর্মসূচির ব্যাপারে 2015 সালে পৃথিবীর শক্তিধর দেশগুলোর সাথে যে চুক্তি করেছিল তার শর্তগুলো পুরোপুরি মেনে নিতে প্রস্তুত আছে, যদি সেই দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প 2018 সালে ওই চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ওই চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনতে তিনি প্রস্তুত। ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বলছে, যাদের দেহে অধিক মাত্রার অ্যালার্জিক প্রতিক্রিয়ার ইতিহাস আছে তাদের ফাইজার বায়োএনটেকের তৈরি করোনা ভাইরাসের টিকা নেওয়া উচিত হবে না। গতকাল 2 স্বাস্থ্যকর্মী ওই টিকা নেবার পর তাদের অ্যালার্জি দেখা দিলে এই সুপারিশ করা হয়। সংযুক্ত আরব আমিরাত বলছে, তারা চীনের তৈরি এমন একটি করোনা ভাইরাসের টিকা অনুমোদন করেছে যা শতকরা 86% কার্যকর। সাইনোফার্ম নামে একটি চীনা কোম্পানির তৈরি টিকার কার্যকারিতার ব্যাপারে এই প্রথম ইঙ্গিত পাওয়া গেল। ভারত সরকার সেদেশের 3টি বিতর্কিত কৃষি আইনে সংশোধনী আনার প্রস্তাব দেবার পর দেশের আন্দোলনরত কৃষক নেতারা তা আজ প্রত্যাখ্যান করেছেন। কৃষক নেতারা বলেন, আইন পুরোপুরি বাতিল করা ছাড়া আর কোনো সমাধান তাদের কাছে গ্রহণযোগ্য নয়। বিবিসি বাংলার পরিক্রমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। পরিক্রমায় আজ রয়েছে স্নায়বিক রোগ এবং নিউরোলজি সংক্রান্ত আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবার ফোন ইন। এতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদ শ্রোতাদের প্রশ্নের জবাব দেবেন। শুনবেন একটু পরেই। তবে তার আগে আজকের আরও কিছু খবর। বাংলাদেশে বিরোধী দল বিএনপি গোপনে ও প্রকাশ্যে উগ্র সাম্প্রদায়িক শক্তিকে সমর্থন দেয় বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যেই তিনি এই মন্তব্য করলেন। অন্যদিকে ভাস্কর্য বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ 6 জনের বিরুদ্ধে আদালতে মানহানির এক মামলা নেবার আবেদন করেছেন আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠনের নেতা। বিএনপি বলছে যে এসবের মাধ্যমে ক্ষমতাসীন দল রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে। ঢাকা থেকে সায়েদা আক্তারের প্রতিবেদন। বাংলাদেশের ইসলামী দলগুলো ঢাকার ধোলাইপাড়ে শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য স্থাপনের বিরোধিতা শুরু করলে এখনকার এই বিরোধের সূত্রপাত। ইসলামপন্থী দলগুলোর কট্টর অবস্থান এবং প্রচারণার কারণে এক পর্যায়ে বিষয়টি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে ধর্মভিত্তিক দলগুলোর টানাপোড়েন শুরু হয়।
এরপর থেকে ভাস্কর্যের পক্ষে বিপক্ষে দেশব্যাপী বিক্ষোভ চলছে। সামাজিক মাধ্যমেও চলছে নানা ধরনের প্রতিক্রিয়া। এর মধ্যে গত শুক্রবার ঢাকায় ভাস্কর্য বিরোধী একটি সমাবেশ ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শনিবার যেকোনো উদ্দেশ্যে ভাস্কর্য তৈরি ইসলামে নিষিদ্ধ বলে আলেমদের একটি অংশ বিবৃতি দেন। এরপর শনিবার রাতে কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 4 জনকে গ্রেফতার করে পুলিশ। মূলত এরপর থেকেই সারা দেশে ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে ঢাকায় আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে যে উগ্র সাম্প্রদায়িক শক্তি, গোপনে ও প্রকাশ্যে বিএনপি তাদেরকে সমর্থন দেয়। বিএনপি তাদের মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী অবস্থানকে স্পষ্ট করেছে। তারা প্রকাশ্যে এবং গোপনে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতাকেই আসলে সমর্থন দেয়। ভেতরে উস্কানি দিয়ে পৃষ্ঠপোষকতা করে কোন মুখে উগ্রবাদীদের বিরোধিতা করবেন ফখরুল সাহেবরা। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা বিএনপি আগেও করেছে, এখনো করছে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে। চলমান এই বিতর্ক এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের টানাপোড়েনের মধ্যে গত কয়েকদিনে বিএনপিকে কোনো ধরনের মন্তব্য করতে দেখা যায়নি। এমনকি ভাস্কর্য ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েও এই ইস্যুতে মন্তব্য করতে রাজি হননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির নীরবতা নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়। ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা আজ এ নিয়ে মন্তব্য করেছেন। এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে বলেছেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এ ধরনের অভিযোগ করছে আওয়ামী লীগ। পুরো জিনিসটাকেই আপনার ফায়দা নিতে যাচ্ছে, একটা রাজনৈতিক ফায়দা নিতে যাচ্ছে। ভাস্কর্য নিয়ে যে সমস্যাগুলো তৈরি করেছে আমাদের তো মনে হয় খুব সঙ্গত কারণে মনে হয় যে একটা সাজানো ঘটনা আর কি। আর এই সুযোগে আবার বিরোধী দলের উপর চাওয়া, বিরোধী দলকে আপনার একটা বেকার দেয় ফেলা এবং এটা রাজনৈতিক ফায়দা লোটার প্রচেষ্টা বলেই তো আমাদের মনে হওয়াটা খুব সঙ্গত কারণ আছে। কিন্তু বিশ্লেষকেরা একে দোষারোপের পুরনো রাজনীতি হিসেবেই দেখছেন। তারা মনে করেন এর ফলে সমস্যার সমাধান হবার বদলে কেবল আলোচনার মোড় ঘোরানো ছাড়া আর কোনো কাজ হয় না। রাজনীতি বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলছেন, গত কয়েক বছরে যে কোনো রাজনৈতিক ইস্যুতে বিরোধী দলকে দোষারোপ করার একটি রীতি দেখা গেছে। তিনি মনে করেন সমাধান করতে চাইলে সমস্যার মূল অনুসন্ধান করে দেখতে হবে এবং রাজনৈতিক লাভালাভের চিন্তা বাদ দিয়ে সামনে এগিয়ে যাওয়া দরকার। আমাদের যে দুটি প্রধান দল, দুটি দলে কিন্তু ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে আস্কারা দিয়েছে। বিএনপি যেমন দিয়েছে, আওয়ামী লীগও কিন্তু দিয়েছে। এবং ভাস্কর্য ভাঙার বিষয়টা নিয়ে কিন্তু বিএনপি থেকে কোন রকম মন্তব্য বা প্রতিক্রিয়া আমরা দেখিনি। মূল জায়গা থেকে সরে গিয়ে এখন যখন আমরা বিএনপির দিকে দোষারোপ করবো, তখন কিন্তু আসলে মূল জায়গা কারা করছে এটা আসলে সেটি খতিয়ে দেখার আর জায়গা থাকে না। তখন কিন্তু আমরা যখন আপনার ব্লেম আরেকজনের কাছে দিচ্ছেন, তখন আমরা যে মূল শক্তি, মূল যে জায়গাটি হচ্ছে, কেন হচ্ছে, কারা ঘটাচ্ছে, সেগুলো থেকে মানে খোঁজার যে আগ্রহ, সেটা থেকে আসলে দূরে সরে যায় অনেকখানি। তবে ভাস্কর্য ইস্যুতে বিএনপির নীরবতার জন্য দলটিকে ভুল বোঝার সুযোগও রয়েছে বলে মনে করেন জোবাইদা নাসরিন। তিনি বলছেন, বাংলাদেশে গত এক দশকে উগ্র সাম্প্রদায়িক শক্তির যে উত্থান ঘটেছে, সেটি সমাধানে দেশের সব রাজনৈতিক দলেরই একসঙ্গে কাজ করা উচিত। সাইয়েদা আক্তার। শ্রোতাদের জানিয়ে রাখি যে বিবিসি বাংলার অনুষ্ঠানমালায় একটি পরিবর্তন আসছে। শ্রোতাদের ফোন ইন আগামী সপ্তাহ থেকে 3 দিনের পরিবর্তে প্রচারিত হবে 2 দিন, প্রতি শনিবার এবং সোমবার। শনিবারের ফোন ইন হবে আগের মতোই সমকালীন প্রসঙ্গ নিয়ে, আর সোমবারের ফোন ইনে করোনা ভাইরাস সহ স্বাস্থ্য বিষয়ে শ্রোতাদের প্রশ্নের জবাব দিতে উপস্থিত থাকবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। ফলে আগামী সপ্তাহ থেকে বুধবারের ফোন ইন আর প্রচারিত হবে না, তার পরিবর্তে থাকবে খেলাধুলো নিয়ে নতুন ধরনের একটি নিয়মিত সাপ্তাহিক আয়োজন। আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা। বাংলাদেশে দুর্নীতির বিষয়ে অভিযোগ জানানোর জন্য 3 বছর আগে যে হটলাইন চালু করেছিল দুর্নীতি দমন কমিশন বা দুদক, তাতে গত 3 বছরে 40 লাখেরও বেশি কল এলেও এর মধ্যে মোটে 200-র কিছু বেশি অভিযোগের আসলে তদন্ত করেছে কমিশন। কর্মকর্তারা বলছেন যে হটলাইনে পাওয়া বেশিরভাগ অভিযোগই কমিশনের এখতিয়ার বহির্ভূত হয়, সেগুলো তদন্ত করে ব্যবস্থা নিতে পারেন না তারা। তবে দুর্নীতি বিরোধী আন্দোলনকারীরা বলছেন যে কেন ব্যবস্থা নেওয়া যায়নি সে ব্যাপারে দুদকের আরও স্বচ্ছ হওয়া প্রয়োজন ছিল। এ নিয়ে আরও জানতে কথা বলেছিলাম ঢাকায় সংবাদদাতা মুন্নি আক্তারের সঙ্গে।
দুর্নীতি দমন কমিশন যেটা বলছে সেটি হচ্ছে যে দুর্নীতির অভিযোগ যাতে মানুষ দুর্নীতি দমন কমিশনকে জানাতে পারে, এজন্য তারা 2017 সালে একটি হটলাইন চালু করেছিল 106। তাদের তথ্য মতে 2017 সাল থেকে এ পর্যন্ত অর্থাৎ 2020 সালের নভেম্বর পর্যন্ত তারা প্রায় 42 লাখ কল হিট করেছে তাদের টেলিফোন সিস্টেমে, অর্থাৎ প্রায় 42 লাখ মানুষ তাদেরকে কল করেছে বিভিন্ন ধরনের দুর্নীতি বিষয়ক নানা ধরনের অভিযোগের ক্ষেত্রে। তারা বলছেন যে বিপুল পরিমাণ সাড়া পেয়েছেন তারা, প্রতি বছরই এর সংখ্যা কমেনি বরং বেড়েই চলেছে। যখন এই হটলাইনটি 106 চালু করা হয়েছিল সেদিন একদিনেই 75,000 কল পড়েছিল। তো এই যে অভিযোগের সংখ্যা আপনি বলছেন, এটা তো একটা বিরাট সংখ্যা। তো এর মধ্যে কতগুলো নিয়ে দুর্নীতি দমন কমিশন আসলে কিছু করেছে, অর্থাৎ তারা কোনো না কোনো পদক্ষেপ নিয়েছে, তদন্ত শুরু করেছে বা অন্য কিছু? দুদক যেটি বলছে সেটি হচ্ছে তারা এই যে 42 লাখ মানুষের কল পেয়েছে, এর মধ্যে এত সংখ্যক ফোন কল থেকে অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে প্রায় 2,15,100টির মতো। অর্থাৎ তারা এগুলো তদন্ত করা যায় কিনা সে বিষয়টি যাচাই বাছাই এবং তদন্ত শুরু করা দরকার কিনা সেটি তারা খতিয়ে দেখবেন। এসব অভিযোগের মধ্যে 207টি অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এর মধ্যে চলতি বছর তদন্ত শুরু হয়েছে 81টি ঘটনায়। অভিযোগের সত্যতা পেয়ে গ্রেফতার এবং মামলা করা হয়েছে এরকম ঘটনা রয়েছে প্রায় 14টি। এছাড়া অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে হাতে নাতে ঘুষের টাকা পাওয়া গেছে এমন ঘটনা রয়েছে 7টি। এ তথ্যগুলো আমাকে জানিয়েছিলেন দুদকের উপপরিচালক মাসুদুর রহমান। তো মুন্নি, 42 লাখ অভিযোগের মধ্যে মাত্র 207টি অভিযোগ নিয়ে তারা কিছু একটা পদক্ষেপ নিয়েছে, এটা তো খুবই খুবই কম। এটার কারণটা কি এবং এটা নিয়ে দুদক নিজেই বা কি ব্যাখ্যা দিচ্ছে? ঠিক এই প্রশ্নটি আমি করেছিলাম দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের কাছে। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে 42 লাখ ফোন কলের মধ্যে 98% ফোন কল দুদকের কাজের এখতিয়ারের মধ্যে নেই বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তিনি বলেছেন যে এসব কলের মধ্যে কিছু কল রয়েছে প্র্যাঙ্ক কল, অর্থাৎ এখানে নির্দিষ্ট কোনো অভিযোগ বা কোনো কিছু ছাড়াই মানুষ কল করেছে। আর কিছু কল রয়েছে যেগুলো আসলে মানুষ অভিযোগ জানানোর ক্ষেত্রে পরিষ্কারভাবে বলতে পারেনি যে আসলে তার অভিযোগটি কি। ইকবাল মাহমুদ আরেকটি বিষয় বলেছেন সেটি হচ্ছে যে যেগুলো তাদের এখতিয়ারের মধ্যে নেই সেসব অভিযোগের ক্ষেত্রে তারা সেগুলো বাছাই করে যাচাই করে সেগুলো সংশ্লিষ্ট বিভাগ এবং দপ্তরের কাছে স্থানান্তরিত করেছেন। এই বিষয়টি নিয়ে আমি আসলে কথা বলেছিলাম বাংলাদেশে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের সাথে। ডক্টর ইফতেখারুজ্জামান যেটি বলছেন যে এই যে সাধারণ মানুষের যে প্রত্যাশা বা আশার জায়গা তৈরি হয়েছে এটি যদি দুদককে ধরে রাখতে হয় তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে তদন্ত প্রক্রিয়া এবং পুরো কাজের প্রক্রিয়ার মধ্যে এক ধরনের স্বচ্ছতা আনতে হবে। এই যে ব্যাপারটা যে খুব কম সংখ্যক অভিযোগ নিয়ে আসলে দুর্নীতি দমন কমিশন কাজ করেছে, তো এই ব্যাপারটা কি মানুষের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হবে না যে দুর্নীতি দমন কমিশনকে জানিয়ে কোনো কাজ হয়নি? এই ব্যাপারটা সম্পর্কে কি দুর্নীতি দমন কমিশন সচেতন? এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন যেটি বলছে সেটি হচ্ছে যে তারা চেষ্টা করছে যে তাদের এখতিয়ারভুক্ত জায়গা কোনগুলো এবং কোন কোন অভিযোগ সম্পর্কে তারা তদন্ত করতে পারবেন সেই বিষয়গুলো তারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন যাতে করে কলের সংখ্যা কমে আসে বা মানুষ কিছুটা সচেতন হয়। এটি হচ্ছে দুদকের কথা। মুন্নি আক্তার, আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এবারে স্বাস্থ্য বিষয়ক ফোন ইনের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টুডিওতে, সেখানে অপেক্ষা করছেন সাইয়েদা আক্তার। সাইয়েদা। ধন্যবাদ। বিবিসি বাংলার পরিক্রমার ফোন ইনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ স্নায়বিক রোগ এবং নিউরোলজি সংক্রান্ত শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর কাজী দীন মোহাম্মদ। যোগ দিতে চাইলে 01-714-115578 এই নম্বরে SMS করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিতে পারেন। আমরা চলে যাব শ্রোতাদের কাছে, সেখানে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন ঢাকার একজন শ্রোতা তাসমিন লায়লা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শোনা যাচ্ছে? জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, হ্যাঁ, আমার প্রশ্নটা হলো আমার লেফট আইয়ে লাস্ট 1 ইয়ার থেকে চোখের মনিতে এবং প্রচন্ড ব্যথা করে, তখন চোখের পাতাটা ফুলে যায়, হ্যাঁ, এবং কাঁপে। তো আমি এর জন্য 2জন আই স্পেশালিস্টকে দেখিয়েছিলাম। তো দুজনই আমাকে বলেছে এটা স্নায়বিক প্রবলেম আর কি, নিউরোলজিক্যাল প্রবলেম।
তো এমনিতে ওনারা ডিটেক্ট করেছেন ওষুধটা বিনাইন এসেনশিয়াল ব্লেফারোস্পাজম অথবা মায়োকমিয়া, দুইটা ডিটেক্ট করেছেন আর কি। তো এখন আমার করণীয় কি আর কি? ধন্যবাদ আপনার সমস্যার জন্য। আমি দু একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হলো আপনার বা চোখে কোনো ব্যথা হয় যখন চোখটা ফুলে যায়? এবং আস্তে আস্তে চোখের পাতাটা ফুলে যায় এবং চোখের পাতাটা একটু কাঁপে এবং তখন অসহ্য মানে প্রচন্ড ব্যথা হয় আর কি। এবং আস্তে আস্তে ব্যথাটা বাম ওই যে চোখের পাশে যে চিপটা কপাল ওখানেও ব্যথাটা চলে যায়, প্রচন্ড ব্যথা হয় তখন। এটা কি আপনার প্রত্যেক দিন হয় না মাঝে মাঝে হয়? এটা আগে আপনার রেগুলার হতো, এখন মাঝে মাঝে হয়। কয়দিন থাকে? একবার হলে কতক্ষণ থাকে? আপনার মাসে না, দেখা যাচ্ছে যে যখন হয় আমার প্রতিদিন একটা ধরেন 3-4 ঘন্টা 5 ঘন্টা থাকলো, তারপর আবার ঠিক হয়ে যাচ্ছে। যখন আমি চোখ বন্ধ করে রেস্ট নিচ্ছি আবার পরের দিন আবার হচ্ছে। এর সাথে বমি হয়? 1 মান্থ থেকে হচ্ছে। বমি হয় আপনার সাথে? জি, বমি হয়? বমি না না না, বমি হয় না, আমার বমি হয় না, কিন্তু ব্যথা প্রচন্ড হয় এবং চোখের মনির ভিতর চোখের ভিতর প্রচন্ড ব্যথা হয় এবং চোখটা কাঁপে, চোখের উপরের পাতাটা। চোখে দেখতে কি অসুবিধা হয় কখনো? জি না, আমি 2জন আইয়ের প্রফেসর দেখিয়েছি, চোখের ডক্টর আর কি, প্রফেসর 2জনই নাম করা। তো ওনারা দেখেছে আমি শুধু রিডিং গ্লাস ইউজ করি, চোখে দেখতে কোনো প্রবলেম নেই। 2জনই বলেছে যে 2টা রোগ ডিটেক্ট করে, 2 রোগের নাম বলেছে, বাট বলেছে যে আপনার চোখে কোনো প্রবলেম নেই, আপনার চোখে নিউরো প্রবলেম আর কি এটা। আচ্ছা, আপনার এই ব্যথা আপনার পরিবারের মধ্যে কারো আছে, বাবা মা বা? জি না জি না জি না। আচ্ছা, আমি আপনার কথাটা শুনে আমার কাছে মনে হচ্ছে এটা মাইগ্রেন হেডেক হতে পারে মোস্ট লাইকলি। তো এটা ব্লেফারোস্পাজম বা অন্য যেটা বলেছেন সেখানে কিন্তু ব্যথা হওয়ার কথা নয়, বুঝতে পেরেছেন? যেহেতু তীব্র ব্যথা হয় এবং ব্যথাটা চোখ থেকে মাথার বাম দিকে পর্যন্ত আসে এবং থাকে কয়েক ঘন্টা থেকে, কাজে আমি মনে করি এটা মাইগ্রেন হওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনি কোথায় থাকেন? জি, আমি গুলশান। আচ্ছা, আপনি একজন নিউরোলজিস্টের পরামর্শ নিয়ে প্রেসক্রিপশনের জন্য। ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন আমাদের ঢাকার শ্রোতা তাসমিন লায়লা। শ্রোতাদের আরেকবার জানিয়ে রাখি যে আজকে শ্রোতাদের প্রশ্নের জবাব দিচ্ছেন স্নায়বিক রোগ এবং নিউরোলজি সংক্রান্ত এসব প্রশ্নের জবাব দিচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার কাজী দীন মোহাম্মদ। এবারে ঢাকারই আরেকজন শ্রোতা তামান্না সুরাইয়া, তিনি তার প্রশ্নটি নিয়ে আসছেন। আমরা আশা করব যে প্রশ্নটি গুছিয়ে সংক্ষেপে করবেন, তাতে চিকিৎসকের জবাব দিতে সুবিধা হবে, তাতে আমরা বেশি জন শ্রোতার সঙ্গে কথা বলতে পারবো। জি তামান্না সুরাইয়া বলুন। সমস্যাটা হচ্ছে আমার বোনের বয়স 26 বছর। আমার বোনের ব্রেনে পানি আসার পরে বিপি শান্ট করানো হয়েছিল। কয়েক মাস ভালো থাকার পরে আবারও চোখে কম দেখতো, প্লাস মাথা ঘোরাতো। তারপরে ঢাকায় এনে একটা ডাক্তারকে দেখাইছিলাম, তারপরে ব্রেন ও স্পাইনের উপরে এমআরআই করে টিবি ধরা পড়ে এবং চেরি মালফরমেশন ধরা পড়ে। এখন টিবি ড্রাগ চলতেছে, দীর্ঘ 9 মাস ধরে রানিং আছে। তো বর্তমানে সমস্যা হচ্ছে আমার বোন সাপোর্ট ছাড়া চলাফেরা করতে পারে না, প্লাস 2 পায়ের সামনের আঙ্গুল সহ সামনের অংশ অবশ হয়ে গেছে। এই হচ্ছে সমস্যা বর্তমানে। আমার বোনের ওষুধ চলতেছে রিমিস্টার 2FDC 4টে করে 6 বিট বর্তমানে চলতেছে স্যার। এখন কি করণীয়? আপনি ইতিমধ্যে কোন নিউরো সার্জনের কাছে যোগাযোগ করেছেন? হ্যাঁ, 2-3 মাস আগে আসছিলাম, স্যার বলছে 3 মাস পরে আসতে। 3 মাস পরে জানুয়ারি মাসে আমরা আবার আসবো, স্যারের কাছে দেখা করবো। এই যে হাঁটতে গেলে যে একটু ইমব্যালেন্স, পায়ের আঙ্গুলগুলি একটু অবশ ভাব, এটা টিবি ওষুধ শুরু করার পরে হয়েছে না টিবি ওষুধ? এটা চলছে 1.5 মাস, 1.5 থেকে 2 মাস শুরু হয়েছে এটা স্যার। আর টিবি ওষুধ পদ্ধতিতে খাচ্ছেন? 9 মাস চলতেছে, 2FDC 4টে করে চাচ্ছে 9 মাস। আগে 4FDC 4টে করে খাইছে, এখন 2FDC চলতেছে। এটা দুটো কারণে হতে পারে। একটা হতে পারে অসুখের জন্য, যেমন চেরি মালফরমেশনের কিন্তু কিছুটা ইমব্যালেন্স থাকতে পারে, তাহলে 1 নম্বর। 2 নম্বর, যেহেতু না শান করা আছে, শান্তের কিন্তু ডিসফাংশনে এটা হতে পারে। আর যে টিবির ওষুধ খাচ্ছেন, টিবি ওষুধের জন্যও কিন্তু এটা হতে পারে। যে আমি বলবো আপনাকে, আপনি যখন আমাদের পরবর্তী পৃথিবীর সময় ডাক্তার সাহেবের কাছে যাবেন, তখন প্রয়োজন পড়লে আমার কথাগুলি আপনি একটু বলতে পারেন। যে আলাপ হয়েছিল, উনি এগুলি বলেন।
আপনাকে ধন্যবাদ। এবারে আমাদের রংপুরের একজন শ্রোতা ফারজানা আক্তার তিনি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। হ্যালো। ফারজানা আক্তার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, দয়া করে আপনার প্রশ্নটি করুন। আমার ছোট থেকে ভীষণ হাত পা ব্যথা করে, আর হাড়ের ভিতরে শিরশির করে, একটু সহ্য করতে পারি না, বিশেষ করে রাতে বেশি হয়। আর দেড় বছর আগে আমার একটা হাত বাচ্চা গেছিল রাতের বেলা, আবার ভালো হয়েছে। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আর 2.5 মাস আগে আমার 2 হাত 2 পা আর মুখটা বাঁকা হয়ে গেছিল, একটু পরে আবার ভালো হচ্ছে। আমি জানতে চাইতেছি কেন এগুলো হইতেছে। আর আমার শরীরে সবসময় ভীষণ দুর্বল লাগে, শুয়ে থাকতে ইচ্ছা করে আর মাথা ঘুরে। আপনি যে কথাগুলি বললেন এগুলি সবগুলি কিন্তু নিউরোলজিক্যাল প্রবলেম নয়, এগুলি অন্য কারণে হতে পারবে। তবে আমি মনে করি আপনি একজন ভালো মেডিসিন, আপনার বয়স কত বললেন? 17। আপনি একজন ভালো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আপনাকে ধন্যবাদ। এবার শ্রোতাদের জানিয়ে রাখি, বিবিসি বাংলার অনুষ্ঠানমালায় একটি পরিবর্তন আসছে। শ্রোতাদের ফোন ইন আগামী সপ্তাহ থেকে 3 দিনের পরিবর্তে সপ্তাহে 2 দিন প্রচারিত হবে। প্রতি শনিবার ও সোমবার এই 2 দিন শোনা যাবে ফোন ইন। শনিবারের ফোন ইন হবে আগের মতোই সমকালীন প্রসঙ্গ নিয়ে, আর সোমবারের ফোন ইনে করোনা ভাইরাস সহ স্বাস্থ্য বিষয়ে শ্রোতাদের প্রশ্নের জবাব দিতে উপস্থিত থাকবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। ফলে আগামী সপ্তাহ থেকে বুধবারের ফোন ইন প্রচারিত হবে না। তার বদলে পরিবর্তিত অনুষ্ঠানমালার মধ্যে থাকছে খেলাধুলা নিয়ে নতুন একটি নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান। আশা করছি বিবিসির সঙ্গেই থাকবেন। আবারও ফিরে যাব শ্রোতাদের কাছে। সেখানে রয়েছেন রাজশাহীর একজন শ্রোতা রাশিদুল হক। জি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার সমস্যা, আমার বয়স 50 বছর, আমার রোগের বয়স প্রায় 30 বছর। আমার সমস্যাটা হচ্ছে আমার উভয় পায়ের তালু থেকে কোমর পর্যন্ত অনুভূতি কম। পা দিয়ে কোনো কিছু স্পর্শ করলে বুঝতে পারি না, কিংবা কি স্পর্শ করলাম সেটাও ঠিক পাই না। জুতা স্যান্ডেল পায়ে দিয়ে থাকলে না তাকিয়ে পায়ে দিতে পারে না। এবং রাশিদুল হক, আপনার পাশে সম্ভবত রেডিও বাজছে, রেডিওটি যদি বন্ধ করে দেন তাহলে শুনতে ভালো হবে। জি, আমার উভয় পায়ে যে অনুভূতিটা কম। আমার জুতা স্যান্ডেল পায়ে থাকলে আমি বুঝতে পারি না, কিংবা পায়ে না তাকিয়েও পায়ে দিতে পারি না। আবার উভয় পায়ের তালু, তারপরে হাতের তালু, মাথার চাঁদি, কোমরের নিচের অংশ প্রচন্ড জ্বালা পোড়া করে, এবং 2 ঠ্যাঙ্গের মাঝখানে ঝিনঝিন করে, হাঁটতে বেশ ভারী লাগে। এটা আমার অনেক দিন ধরে এই সমস্যা। আমি এর জন্য অনেক ডাক্তারকে দেখিয়েছি। আমাকে ওষুধ খেতে দিয়েছিলেন, মিকোবালামিন জাতীয় ওষুধ এবং ভিটামিন B1। 15-16 বছর আগে খেয়েছি প্রায় 6 মাস, কিন্তু কোনো উপকার পাই না। এর কোনো যদি প্রতিকার থাকতো আমাকে দিতেন, আমি খুব উপকৃত হতাম। ধন্যবাদ। আপনার যে সমস্যাগুলি আপনি বললেন, আমার কাছে মনে হচ্ছে যে আপনার নিউরো সমস্যা থাকার সম্ভাবনা বেশি। এর সাথে কিছুটা স্ট্রেস বা অ্যাংজাইটি রিলেটেড আরো কিছু সমস্যা থাকতে পারে। তবে আপনাকে একটু দেখা দরকার। আমি আপনাকে অনুরোধ করব, যদি আপনি কোনো একটা সময় আমাদের আগারগাঁও নিউরোসায়েন্স ইনস্টিটিউটে আসেন, তাহলে আপনাকে আমরা ফিজিক্যালি দেখে আমরা আপনার মতামত দিতে পারবো। আপনাকে ধন্যবাদ। এবারে পাবনার একজন শ্রোতা রাকিবুল ইসলাম। তিনি যোগ দেবেন আমাদের সঙ্গে। তবে শ্রোতাদের জানিয়ে রাখি যে এখন শ্রোতাদের স্নায়ুবিক রোগ এবং নিউরোলজি সংক্রান্ত প্রশ্নের জবাব দিচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার কাজী দীন মোহাম্মদ। আমরা এখন চলে যাব আবারও টেলিফোন লাইনে। সেখানে অপেক্ষা করছেন পাবনার শ্রোতা রকিবুল ইসলাম। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। জি, আমার প্রশ্নটা হলো, আমার আব্বার বয়স 55 বছর। 2013 সালে হঠাৎ করে ঘুমের মধ্যে উচ্চ স্বরে বিকট একটা শব্দ করার পরে প্রায় 1 ঘন্টা যাবত আপনার বিছানাতে ছোটাছুটি করে এবং খুব ঘামতে থাকে, আর ওই অবস্থায় তার কোনো হুঁশ থাকে না। এরপর থেকে এই সমস্যা প্রায় এখন পর্যন্ত প্রতি মাসে 2-1 বার করে হয়, এবং এই সমস্যা হওয়ার পর থেকে এখন আমার আব্বার স্মৃতিশক্তিটা অনেকটা লোপ পাইছে। তো আমি এই সমস্যা নিয়ে আমার জেলা সদর হাসপাতালে যোগাযোগ করছি। তারা কোনো রোগ শনাক্ত করতে পারেনি, কিন্তু আমার আব্বার সমস্যাটা দিন দিন খুব বিকট আকারে, খুব বৃদ্ধি পাচ্ছে আর কি। এ বিষয়ে আমার করণীয় কি একটু বিস্তারিত বলবেন? আচ্ছা, আপনার বাবার এই সমস্যাটা কি সবসময় ঘুমের মধ্যেই হয়, না ঘুম ছাড়া সজাগ অবস্থাতেও হয়?
হয়, আবার সজাগ অবস্থাতেও হয়, এখন সজাগ অবস্থাতেও হয়। আচ্ছা, উনি কি যখনই ওইটা হয় উনি কি অজ্ঞান হয়ে যান? উনি অজ্ঞান হয়ে যান, কোনো কিছু বলতে পারেন না, মানে ওনাকে পরে জিজ্ঞেস করলেও যে আপনার কি হয়েছিল সে কোনো কিছু বলতে পারে না। কখনো জিভ টিপ কেটে যায় বা প্রস্রাব পায়খানা করে যায়? জিহ্বা কেটে যায়, কিন্তু প্রসাব পায়খানা এরকম কোনো কিছু হয় না, জিহ্বা কেটে যায়। আপনার বাবার এটা বোঝা যাচ্ছে এটা মৃগী রোগ, এটাকে আমরা মৃগী রোগ বলি। তো এটা চিকিৎসা আছে। আমি আপনাকে বলবো আপনি স্থানীয় কোনো নিউরোলজিস্টের সাথে পরামর্শ করেন এবং আমার যে ডায়াগনোসিসটা এটা ওনাকে বলবেন, উনি এটা শোনার পরে আশা করি বুঝতে পারবেন এবং চিকিৎসাটা দেওয়া সহজ হয়ে যাবে। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলছিলেন আমাদের একজন পাবনার শ্রোতা রাকিবুল ইসলাম। আর শ্রোতাদের প্রশ্নের জবাব দিচ্ছেন আরও একবার জানিয়ে রাখি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার কাজী দীন মোহাম্মদ। এবারে চলে যাব আবারও কলে আমাদের ঢাকার একজন শ্রোতা ফাহমিদা আমিন ত্রিনা। হ্যালো, জি শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। জি আমি কি প্রশ্ন করব? জি জি জি, আপনি প্রশ্ন করুন। ও আচ্ছা, স্যারকে সালাম দিতে চাইছিলাম। দিন। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমার দুইটা প্রশ্ন ছিল যে আমার স্যার কিছুদিন আগে থেকে করোনার কিছুদিন আগে থেকেই স্যার করোনার আগে থেকেই আমার হাতের এখানে রগগুলো একটু কেঁপে কেঁপে উঠতো আর কি। তো এখন ইদানিং ধরে দেখতেছি যে আমার পুরো বডিতেই রগগুলো কেঁপে কেঁপে বিভিন্ন জায়গায় রগগুলো কাঁপতেছে, এক। আর দ্বিতীয়ত স্যার আমার মনে হয় যে মাঝে মধ্যে আমার হাতগুলো একটু মনে হচ্ছে যে অবসের মতো এরকম হয়ে আসছে, যে আমি শক্তি পাচ্ছি না, এরকম মনে হয়, আমার ফিল হয় এরকম আর কি। দুইটা প্রশ্ন। আচ্ছা, আপনার বয়স কত? স্যার আমার বয়স 30 আপ। 30 আপ। আপনার কি ডায়াবেটিস আছে? না স্যার, আমার ডায়াবেটিস নাই। আপনার কি স্ট্রেস করেন বেশি? একটু, জি, আমার তো টুইন বাচ্চা স্যার, আমার একটু প্রেশার গেছে স্যার আমার উপরে, এটা সত্যি কথা স্যার। আপনার শরীরে, আচ্ছা, আপনার হাতে পায়ে কোথাও কি কোনো মাংস শুকিয়ে গেছে? জি, হাতে বা পায়ে কোথাও কোনো মাংস শুকিয়ে গেছে না শুকিয়ে যায়নি? না স্যার, শুকিয়ে যায়নি স্যার, শুকিয়ে যায়নি। গুড। এটা আমরা এক কথায় বলি এটার নাম হলো ফ্যাসিকুলেশন। এটা কিন্তু অনেক সময় বিনা কারণেও হয়। 2-3টা বিনা কারণ আছে, তার মধ্যে একটা হলো বেশি স্ট্রেস করলে, 2 নম্বর হলো ঘুম কম হলে, আর 3 নম্বর যদি টি কফি বেশি খাওয়া পড়ে তাহলে এটা হয়। তো এটার জন্য আপনাকে একটু রিল্যাক্স থাকতে হবে। আর খুব বেশি যদি আপনাকে এটা বিড়ম্বনা করে তাহলে আপনি আমাদের আগারগাঁয়ে নিউরোসায়েন্সে এসে একবার দেখাতে পারেন। আপনাকে ধন্যবাদ। এবার জানিয়ে দিই আরেকবার যে সব শ্রোতাদেরকে বলবো যে আমাদের প্রশ্নটি খুব সংক্ষেপে করবেন, কারণ 1 মিনিট সময় আছে। এবারে ঢাকার শ্রোতা আসমা আক্তার, তিনি তার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আম্মার হাড় ক্ষয় হয়ে গেছে, মেরুদণ্ডের মধ্যে 6টা, আর 2 হাঁটুতে ক্ষয়। এখন কি করণীয়? আম্মার ডায়াবেটিস হচ্ছে, প্রেশার হচ্ছে। আপনার আম্মার বয়স কত? 60-এর ঊর্ধ্বে। আচ্ছা, তাহলে আপনাকে একজন অর্থোপেডিকের ডাক্তার দেখাতে হবে অথবা রিউমাটোলজি ডাক্তার দেখাতে হবে, এই দুইজনের যে কোনো একজন। আপনাকে এই ক্ষেত্রে যে হাঁটুর ব্যথা, এটি কি আসলে স্নায়বিক সমস্যা? না, এটা জি না, এটা স্নায়ুর সমস্যা নয়। এটার কয়েক ধরনের চিকিৎসা আছে। এটা অর্থোপেডিকরাও করেন, রিউমাটোলজিস্টরাও করেন, আমাদের ফিজিক্যাল মেডিসিন ডাক্তার করেন। কাজে আপনি যে কোনো একজনের কাছে গেলে আপনি পরামর্শটা ভালো পাবেন। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার কাজী দীন মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ আমাদের শ্রোতাদের স্নায়বিক রোগ এবং নিউরোলজি সংক্রান্ত প্রশ্নের জবাব দিচ্ছিলেন অধ্যাপক ডাক্তার কাজী দীন মোহাম্মদ। সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে ফিরিয়ে নিয়ে যাব আমাদের লন্ডন স্টুডিওতে, সেখানে রয়েছেন পুলক গুপ্ত। ধন্যবাদ সায়েদা, এবং ধন্যবাদ ডক্টর কাজী দীন মোহাম্মদকে। শুনছিলেন ঢাকা স্টুডিও থেকে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন। অনুষ্ঠান শেষ করবার আগে আজকের প্রধান খবর আরেকবার। ফ্রান্সে ইসলামী উগ্রপন্থাকে লক্ষ্য করে আনা একটি খসড়া আইন আজ সেদেশের মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। আর বাংলাদেশে শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে বিতর্কের মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করছেন যে বিরোধী দল বিএনপি গোপনে এবং প্রকাশ্যে উগ্র সাম্প্রদায়িক শক্তিকে সমর্থন দেয়। তবে বিএনপি বলছে যে এগুলোর মাধ্যমে ক্ষমতাসীন দল রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে।
শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ প্রচারিত হবে বাংলাদেশের সময় আগামীকাল সন্ধ্যে 7:30, ভারতের সময় 7টায়। শুনবেন আশা করে। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি। This is the BBC. There are no programmes on this channel at present. Details